সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে নতুন বিজ্ঞান বই নতুন একটা উৎসাহ, নতুন একটা উদ্দীপনার বিষয়। অনেক বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মজার বিষয়টা হচ্ছে নবম শ্রেণীতে আমরা আগের শিক্ষা কারিকুলামে নবম শ্রেণীতে যে বিষয়গুলো আলোচনা করতাম তার অনেকগুলো বিষয় আমরা অষ্টম শ্রেণীতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সুতরাং এই যে কিছুটা কঠিন বিষয় তোমাদের সামনে কতটা সহজ করে উপস্থাপন করা যায় তার উদ্দেশ্যই আমাদের এই ভিডিওর ইচ্ছা। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। আজকের পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হলো শক্তি। শক্তি নিয়ে আমরা আজকের কথা শুরু করব। তো যেখানে প্রথম যে টপিকসটা সেটা হলো কাজ ও শক্তি। সেটা হলো কাজ ও শক্তি। তো এখানে কাজ বলতে কি বোঝানো হয় আর শক্তি জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। কাজ জিনিসটা বলতে বিজ্ঞানের ভাষায় কি বলে সেটা আমি তোমাদেরকে আগে একটু বোঝার চেষ্টা করি। কাজ বলতে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা বিষয় বুঝে থাকি। সেটা কীরকম বুঝে থাকি? আমরা বুঝে থাকি হচ্ছে দারোয়ান বাসার সামনে সারাদিন পাহারা দিচ্ছে, তাহলে দারোয়ান অনেক বেশি কাজ করছে, দারোয়ানকে মাস শেষে একটা মাইনেও দেওয়া হয়, তাহলে এটা কাজ। এই যে আমি তোমাদেরকে দাঁড়িয়ে থেকে থেকে পড়াচ্ছি, এটাও কিন্তু একটা কাজ, আমাকে এর জন্য পরিশ্রম করতে হচ্ছে, তাহলে এটাকেও আমরা কাজ বলে থাকি বা প্রফেশন বা জব বলে থাকি। তারপর তুমি ধরো সারাদিন পড়ার টেবিলে বসে পড়তেছো, তোমার বাবা মা ভীষণ খুশি যে তুমি বসে বসে পড়াশোনা করতেছো, অর্থাৎ কাজ করতেছো। কিংবা কেউ একজন গাড়ির তোমার অফিসে, বড় অফিসের অনেক বড় কর্মকর্তা সারাদিন বসে বসে ডেস্কে অনেক কাজ করতেছে, তাকে অনেক বড় মোটা অঙ্কের একটা স্যালারি দেওয়া হয়। তো এই জিনিসগুলোকে আমরা আমাদের প্রত্যেক জীবনে কাজ বলে থাকি। আবার ইংরেজিতে গ্রামারের ভাষায় যদি আমরা বলি কোনো কিছু হওয়া খাওয়া সব কিছুকে আমরা কাজ বলি। গান গাওয়া সেটা একটা কাজ, ভাত খাওয়া সেটা একটা কাজ। এটা আমরা প্রত্যেক জীবনে না বললেও এটাকে আমরা গ্রামের ভাষায় আমরা গ্রামারের ভাষায় কাজ বলে থাকি। তাহলে বিজ্ঞান আবার এই দুইটা বাদ দিয়ে বিজ্ঞান আরেকটা জিনিসকে কাজ বলে থাকে। বিজ্ঞান ওই দারোয়ানের যে সারাদিন বসে থাকা এটাকে কাজ বলতে রাজি না। আমি দাঁড়িয়ে পড়াচ্ছি তোমাদেরকে, এটাকে কাজ বলতে রাজি না। অফিসের কর্মকর্তা সারাদিন কাজ করতেছে, সেটাকেও কাজ বলতে রাজি না। তাহলে বিজ্ঞান কাজ বলতে কি বোঝায়? বিজ্ঞান কাজ বলতে বোঝায়, ধরো এখানে একটা বস্তু আছে, এই যে এই জায়গাতে একটা বস্তু আছে, তুমি এই বস্তুর উপর কিছু পরিমাণে বল প্রয়োগ করেছো। বল মানে হচ্ছে ফোর্স। ফোর্সকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি। ফোর্সকে এফ দ্বারা প্রকাশ করে থাকি। তুমি এই বস্তুটার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করেছো। এফ পরিমাণ মানে 10 নিউটন, 15 নিউটন, 20 নিউটন, এনিথিং এলস, যে কোনো একটা নাম্বার, র্যান্ডম একটা নাম্বার, তুমি এফ পরিমাণে বল প্রয়োগ করেছো। আর এই বল প্রয়োগ করার ফলে বস্তুটা যেই দিক বরাবর বল প্রয়োগ করেছো, তুমি বল প্রয়োগ কোন দিক বরাবর করেছো? তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, বল প্রয়োগটা করেছো এই দিক বরাবর। যেই দিক বরাবর বল প্রয়োগ করেছো সেই দিক বরাবর বস্তুটার কিছু পরিমাণ সরণ হয়েছে। সরণ মানে দূরত্ব অতিক্রম করেছে, কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। কতটুকু পরিমাণে দূরত্ব অতিক্রম করেছে? ধরো এস পরিমাণে দূরত্ব অতিক্রম করেছে। তখন বিজ্ঞান বলে এই যে যতটুকু বল প্রয়োগ করা হয়েছে আর যতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এই দুইটাকে গুণ করলে যেই ভ্যালুটা পাওয়া যায় সেটাকেই কাজ বলে থাকে। তার মানে কাজ সমান আমরা বলতে পারি হচ্ছে বল ইনটু দূরত্ব, বা যেটাকে আমরা একটু পরেই লিখবো হচ্ছে সরণ। তাহলে বল ইনটু দূরত্ব। আগের অধ্যায়ে তুমি সরণ আর দূরত্বের পার্থক্য বলে পড়ে এসেছো। এখানে যেহেতু একটা সরল লেখা, সুতরাং এখানে সরণের মান যা, দূরত্বের মান তা, তাই আমি এখানে দূরত্ব বা সরণ লিখলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকেই যে ডব্লিউ সমান বলের পরিমাণ হচ্ছে কি এফ আর দূরত্বের পরিমাণ হচ্ছে এস। একটা শর্ত কিন্তু এখানে অবশ্যই ম্যান্ডেটরি, আমি বল যেদিকে প্রয়োগ করতেছি বস্তুর সরণ কিন্তু বা দূরত্ব কিন্তু সেই দিক বরাবর ঘটতে হবে। আমি বল এই দিকে প্রয়োগ করলাম কিন্তু দূরত্ব অতিক্রম করলো এই দিক বরাবর, তাহলে কিন্তু এই জায়গাটাতে কাজ আমরা বের করতে পারবো না। সেটা নিয়ে আমরা পরে উপরের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব যে যখন এই দিক বরাবর বল প্রয়োগ করলে এই দিক বরাবর সরণ ঘটে তখন কিভাবে কাজ সংগঠিত হয়। তাহলে আমরা জাস্ট এতটুকু বুঝবো, আমি যেই দিকে বল প্রয়োগ করেছি বস্তু শুধুমাত্র সেদিকেই সরণ ঘটবে বা শুধুমাত্র সেই দিকেই যাবে, এর অন্য কোনো দিকে যাওয়ার কোনো চান্স নাই। আর যখন এটা ঘটবে তখন কাজের পরিমাণ হচ্ছে ডব্লিউ সমান এফ এস, অর্থাৎ বল ইনটু সরণের গুণফলকে আমরা কাজ বলবো। তাহলে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর মধ্যে কথা হচ্ছে, কেউ যদি সারাদিন বসে থাকে, কেউ যদি সারাদিন
পড়াশোনা করে, অফিসে কাজ করে, সেটাকে আমরা কাজ বলতে রাজি না। কাজ হওয়ার জন্য আমার দুইটা শর্ত অন্তত পূরণ করতে হবে ন্যূনতম। একটা হচ্ছে বস্তুর উপর একটা বল প্রয়োগ করতে হবে এবং সেই বস্তুটার একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বা সরণ ঘটতে হবে বলের প্রয়োগের দিকে। তখন আমরা সেখানে কাজ বলতে ডব্লিউ সমান জানবো বল ইন্টু সরণ বা বল ইন্টু দূরত্ব। তোমাদের বইয়ে দেখবা যে এই টপিকসে সেই কথাগুলোই আলোচনা করেছে। চলো আমরা টপিকসে যে কথাগুলো আলোচনা করেছে সেগুলো একবার রিডিং দিয়ে নিই, এতে আমাদের বুঝতে সুবিধা হবে বা মেইন বইয়ের টপিকসগুলো আমরা একসাথে রিলেট করে ফেলতে পারবো। এখানে কি বলা হয়েছে, আমরা সবাই দেখেছি বল প্রয়োগ করে একটি বস্তুকে ঠেলে সরিয়ে নেওয়া হয়। কতটুকু বল প্রয়োগ করে কতটুকু সরানো হয়েছে তার উপর নির্ভর করে কতটুকু কাজ করা হয়েছে। ওই যে কতটুকু বল প্রয়োগ করেছে আর কতটুকু সরণ হয়েছে সেই দুইটাকে গুণ করলেই তো আমরা কাজ পেয়ে যাচ্ছি। সুতরাং কতটুকু বল প্রয়োগ করা হয়েছে আর কতটুকু সরণ ঘটেছে এই দুটাকে গুণ করে আমরা কাজের পরিমাণটা পেয়ে যাব। কাজ শব্দটি আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় সব সময় ব্যবহার করি, কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে। বল প্রয়োগ করে যদি বলের দিকে একটা বস্তুকে ঠেলে নেওয়া যায় শুধু তাহলেই ধরে নেওয়া হয় যে কাজ করা হয়েছে। এই যে আমি উদাহরণ শুরু করেছিলাম দারোয়ানের কথা কিংবা অফিসের বড় কর্মকর্তার কথা যাদের ক্ষেত্রে কাজ সংগঠিত হয়নি, এখানেও সেই কথাগুলাই বলা হয়েছে। মনে করো তুমি একটা ইট ধাক্কা দিয়ে 5 মিটার দূরে সরিয়ে নিয়েছো, তোমার বন্ধু সেই একই ইট একই পরিমাণ ধাক্কা দিয়ে 10 মিটার দূরে সরিয়ে নিয়েছো। দুজনে একই পরিমাণ বল প্রয়োগ করেছো কিন্তু দুজনে ইট সরিয়েছো ভিন্ন ভিন্ন দূরত্বে, কাজেই দুজনের কাজ হয়েছে দুই রকম। একটু আমরা হিসাব করেও দেখতে পারি। ধরো দুজনেই বল প্রয়োগ করেছো 5 নিউটন, দুজনেই বল প্রয়োগ করেছো কতটুকু করে, বলের একক 5, বলের একক নিউটন, দুজনেই বল প্রয়োগ করেছো 5 নিউটন। তাহলে তোমার দ্বারা কাজ যে W1 সেটা আমরা জানি Fs, F এর পরিমাণ কত 5, আর কতটুকু তুমি সরণ ঘটিয়েছো, তুমি সরণ ঘটিয়েছো 5 মিটার, তাহলে তোমার এখানে কত পাবা 25। অন্যদিকে তোমার বন্ধুর ক্ষেত্রে যে কাজ W2 সে ধরো একই পরিমাণ বল প্রয়োগ করেছে 5 মিটার এবং তার সরণের পরিমাণ হচ্ছে কত, তার সরণের পরিমাণ হচ্ছে 10 মিটার। তাহলে 5 আর 10 কে গুণ করলে আমরা কত পাচ্ছি 50 জুল। তাহলে দেখো দুজনেই 5 নিউটন বল প্রয়োগ করেছো কিন্তু দুজনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ ভিন্ন ভিন্ন বলে দুজনেরই কাজের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়েছে, এই কথাটাই বলা হয়েছে। একইভাবে দুজনেই যদি ধাক্কা দিয়ে ইটকে সমান দূরত্ব সরাতে কিন্তু সরানোর জন্য ভিন্ন পরিমাণে বল প্রয়োগ করতে, তাহলেও কিন্তু কাজের পরিমাণ ভিন্ন হতো। অর্থাৎ ধরো দুজনেই 5 মিটার করেই সরণ ঘটিয়েছ, দুজনেই ধরো 5 মিটার করেই সরণ ঘটিয়েছ, অর্থাৎ এস এর পরিমাণ 5, এটা ফিক্সড। কিন্তু তোমার প্রযুক্ত বলের পরিমাণ ছিল 10 নিউটন, তোমার বন্ধুর প্রযুক্ত বলের পরিমাণ ছিল 5 নিউটন। তাহলে তোমার ক্ষেত্রে কাজ W1 সমান হচ্ছে F1s, F1 এর মান হচ্ছে 10, S এর মান হচ্ছে 5, তাহলে 50 জুল। এটা হচ্ছে তোমার দ্বারা কৃত কাজ। তোমার বন্ধুর ক্ষেত্রে কৃত কাজ সেটা হলো F2s, F2 এর পরিমাণ 5 আর S এর পরিমাণ হচ্ছে 5, অর্থাৎ কত 25 জুল। তাহলে দেখো তোমার ক্ষেত্রে কাজের পরিমাণ 50 জুল আর তোমার বন্ধুর ক্ষেত্রে কাজের পরিমাণ 25 জুল। দুজনেই কিন্তু কি করেছো, একই পরিমাণ সরণ ঘটিয়েছো, দুজনেরই সরণের পরিমাণ কিন্তু একই, কিন্তু দূরত্বে বলের পরিমাণ ভিন্ন ভিন্ন বলে কাজের পরিমাণ ভিন্ন ভিন্ন হচ্ছে। অন্যভাবে বলা যায় কাজের পরিমাণ বের করার জন্য বল এবং সরণ এই দুটি রাশি প্রয়োজন। প্রথমত একটি বস্তুকে বল প্রয়োগ করতে হবে এবং সেই বল প্রয়োগ করে বস্তুটি সরণ ঘটাতে হবে, অর্থাৎ গাণিতিকভাবে বলা যায় বল ও সরণের গুণফলই হলো কাজ। এই গাণিতিকভাবে বলা ছাড়া সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি, কাজের সংজ্ঞাটা এরকম আমরা বলতে পারি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং এতে যদি বস্তুর সরণ ঘটে তাহলে বল ও সরণের গুণফলকে কাজ বলা হয়। কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং এতে যদি বস্তুর সরণ ঘটে তাহলে বল ও সরণের গুণফলকে কাজ বলা হয়। তাহলে কাজের সংজ্ঞাটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই যে এখান থেকে আমরা লিখেছি যে কাজ সমান হচ্ছে কি বল ও বলের দিকে বরাবর সরণ W=Fs, আর কাজের এককটা কি, কাজের এককটা মনে রাখবো, কাজের একক হচ্ছে জুল, একে যে দ্বারা প্রকাশ করা হয়, কাজের একক হচ্ছে জুল, একে যে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এরপরে আসো কাজ করতে প্রয়োজন হয় শক্তির। আমরা সবাই শক্তি শব্দটির সাথে পরিচিত, দৈনন্দিন কথায় আমাদের শক্তি প্রয়োগ বা বল প্রয়োগ বলতে একই বিষয় বুঝিয়ে থাকে। খেয়াল করো আমরা কিন্তু বল প্রয়োগ জিনিসটাকে আর শক্তি জিনিসটাকে দৈনন্দিন জীবনে কিন্তু একসাথ করে ফেলি। যেমন ধরো একটা ভারী বস্তু আমি উঠাইতে পারছি, আরেকজন উঠাইতে পারছে না, এই জিনিসটাকে আমি বলে থাকি যে আমার অনেক
বেশি শক্তি, আরেকজনের কম শক্তি, এই যে শক্তির পরিমাণ দ্বারা এটাকে আবার সংজ্ঞায়িত করতেছি। আবার ধরো আমি উঠাইতে পারতেছি কেন, আমি বেশি পরিমাণে শক্তি দিয়েছি, অথচ বিজ্ঞান বলে এখানে বেশি পরিমাণে শক্তি দেওয়ার কারণে বস্তু উঠে নাই, এখানে বরং বেশি পরিমাণে বল প্রয়োগের কারণে উঠেছে। তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেই জায়গায় বল সেই জায়গায় শক্তি প্রয়োগ করতেছি, কিংবা যে জায়গায় শক্তি সে জায়গায় বল প্রয়োগ করতেছি, অর্থাৎ দুইটা জিনিসকে একটা জায়গায় নিয়ে আসতেছি। কিন্তু বল এবং শক্তি দুটো জিনিসই কিন্তু কমপ্লিটলি বা সম্পূর্ণভাবে আলাদা জিনিস। কিন্তু বিজ্ঞানের ভাষায় শক্তি শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। এই যে এই কথাটা একটু ভালো করে মনে রাখি, শক্তির সংজ্ঞাটা হচ্ছে এইটুকু, কাজ করার যে সামর্থ্য, কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। এরপরে আরো একটা চমৎকার কথা বলা আছে। চমৎকার কথাটা হলো, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক ধরনের শক্তি কেবল অন্য ধরনের শক্তিতে বদলে যেতে পারে। এইটাকে আবার বলা হয় শক্তির নিত্যতার সূত্র। এটাকে বলা হয় শক্তির নিত্যতার সূত্র। শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তিকে ধ্বংস করা যায় না, শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এখানে সুন্দর একটা উদাহরণও দেওয়া আছে, সেটাও আমরা পড়বো। কিন্তু আমরা অনেক সময় দেখবা যে টেলিভিশনে, বিজ্ঞাপনে বা ফেসবুকে বা ইউটিউবে অনেক সময় দেখা যায় যে এটা কি বলে, জ্বালানি ছাড়া তারা কি জন্য একটা মোটর যান উদ্ভাবন করে ফেলেছে, কোনো রকম জ্বালানি লাগবে না কিন্তু ওই মোটরটা চলবে। এইটা পদার্থবিজ্ঞানের সবচেয়ে কোর বা যে মৌলিক যে সূত্র সেটাকেই লঙ্ঘন করে থাকে, অর্থাৎ শক্তির যে নিত্যতার সূত্র এটাকেই লঙ্ঘন করে থাকে। তুমি কখনো কোনো দিন শক্তি সৃষ্টি করতে পারবা না। তোমার স্রষ্টা প্রথম দিকেই যতটুকু পরিমাণে শক্তি পৃথিবীতে দিয়ে দিয়েছে, অথবা পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর ভেতরে যতটুকু শক্তি ছিল আজ পর্যন্ত, কিংবা পৃথিবী যদি কোনোদিন ধ্বংস হয়ে যায় সেই পর্যন্ত শক্তির পরিমাণ একই থাকবে। তুমি শুধুমাত্র শক্তির ট্রান্সফার করতে পারবে। এখানে চমৎকার একটা ব্যাখ্যা দেওয়া আছে, সেটা আমরা একটু পড়ে দেখি যে কিভাবে শক্তির ট্রান্সফার ঘটে থাকে। বইয়ের ভাষায় একে বলে শক্তির নিত্যতা। আমরা এক শক্তি থেকে অন্য শক্তিতে বদলে যাওয়াকে বলি শক্তির রূপান্তর। দেখো, এই যে এখান থেকে আমরা ট্রান্সফরমেশনটা একটু পড়ে দেখি যে শক্তি কিভাবে রূপান্তর হচ্ছে। একটু আগে তোমরা বল প্রয়োগ করে একটি ইটকে সরিয়ে কাজ করার কথা বলেছো। এই কাজের সামর্থ্য এসেছে তোমার হাত থেকে। খেয়াল করো, তুমি যে ওই ইটকে বল প্রয়োগ করে সরিয়েছো, সেখানে কাজ সংগঠিত হয়েছে। কাজ করার জন্য যে শক্তি সেটা কোথা থেকে এসেছে? তোমার হাত থেকে। দেখো শক্তির ট্রান্সফরমেশনগুলো কিভাবে ঘটতেছে। তোমার হাতেই শক্তি এসেছে তোমার দেহে সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে। অর্থাৎ আমার দেহে যে রাসায়নিক শক্তি এসেছে বা যেই শক্তি আছে, সেই শক্তিটাই কিন্তু আমি হাতের মধ্য দিয়ে বস্তুর উপর প্রয়োগ করে কাজ করেছি। তাহলে প্রথমে আমরা দেখলাম বস্তুকে সরানোর জন্য কাজ করা হয়েছে, এর জন্য আমার শক্তি প্রয়োজন হয়েছে। সেই শক্তি কোথা থেকে এসেছে? আমার হাত থেকে এসেছে। আমার হাতে শক্তি কোথা থেকে এসেছে? আমার শরীরে থাকা রাসায়নিক শক্তি থেকে। তোমার দেহে রাসায়নিক শক্তি এসেছে তোমার খাবার থেকে। খাবার হিসেবে তুমি ভাত বা রুটি খেয়ে থাকলে সেটি এসেছে ধান গাছ কিংবা গম গাছ থেকে। অর্থাৎ আমরা হয়তো রুটি খেয়ে থাকি, সেটা গম গাছ থেকে গম তৈরি হয়, সেখান থেকে আমার রুটি বানায়, অথবা ধান গাছ থেকে যে ধান হয় সেখান থেকে আমরা ভাত তৈরি করি। তাহলে এই যে আমার শরীরে বা যেই শক্তিটা এসেছে খাবারের মাধ্যমে, সেই খাবারটা আমি কি খেয়েছি, ভাত খেয়েছি নাকি ধান খেয়েছি, রুটি খেয়েছি, সেটার উপর নির্ভর করতেছে শক্তিটা কোথা থেকে এসেছে। তারপরে মাংস হলে এসেছে হাঁস, মুরগি কিংবা গরু ছাগলের মতো কোনো প্রাণী থেকে। অর্থাৎ হাঁস, আমি যদি মাংস খাই, বা হচ্ছে তোমার হাঁসের মাংস হতে পারে, মুরগির মাংস হতে পারে, অথবা গরুর মাংস হতে পারে, অথবা ছাগলের মাংস হতে পারে, কোনো একটা মাংস হতে পারে, সে মাংস এসেছে কোথা থেকে? হাঁস, মুরগি, গরু, ছাগলের থেকে। প্রাণীরাও বড় হয়েছে ঘাস, পাতা বা বিচালি খেয়ে। বিচালি মানে হচ্ছে ঘাস, বিচালি মানে হচ্ছে যে শুকনো খড় যেটাকে বলে থাকে, এটাকে বলা হয় বিচালি। তো দেখো, প্রাণীরাও বড় হয়েছে ঘাস, পাতা বা বিচালি খেয়ে। ঘাস, পাতা কিংবা অন্যান্য গাছে শক্তি এসেছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। সালোক সংশ্লেষণ এর জন্য প্রয়োজন আলো, সেটি আসে সূর্য থেকে। আলো আসে আবার সূর্য থেকে। সূর্য তার শক্তি পেয়ে থাকে ক্রমাগত চলমান ফিউশন নামে এক ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে। আমরা যদি সুযোগ পাই এটা নিয়ে ছোট্ট করে আলোচনা করবো নি কোনো অধ্যায়ের কোনো একটা টপিকসে ফিউশন নিয়ে। তো ফিউশনের বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে মূলত সেখানে কি হয়? শক্তি উৎপাদন হয়। এইভাবে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হতেই
হতেই থাকে। শক্তি যেটুকু কাজের পরিমাণ তাই এর এককও জুল, অর্থাৎ শক্তির এককও হচ্ছে জুল। কেন? শক্তি যেহেতু কাজেরই পরিমাণ, অর্থাৎ কতটুকু কাজ করেছি সেটা শক্তির দ্বারা সম্ভব, তাই শক্তি যেহেতু কাজের পরিমাণ তাই আমরা বলতে পারি কাজের পরিমাণ, কাজকে যেহেতু জুল দ্বারা প্রকাশ করা হয় শক্তিকে আমরা জুল দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখানে ট্রান্সফরমেশনটা আমি যদি তোমাকে একবার বলে থাকি ব্যাপারটা কোত্থেকে আসতেছে, সূর্যের ভেতরে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটে, সেই ফিউশন বিক্রিয়া থেকে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিরই একটা রূপ হচ্ছে আলো। সেই আলোটা পৃথিবীতে আসে, গাছ কিংবা লতা পাতা সেই আলোকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে, খাবার তৈরি হয়। সেই ধান কিংবা গম অথবা ঘাস লতা পাতা সেটা গরু ছাগল কিংবা মানুষ খায়, সেখানে হচ্ছে মানুষ তার শক্তি আহরণ করে, সেই শক্তিটা দেহের ভেতরে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত থাকে, সেই রাসায়নিক শক্তিটা কাজে লাগিয়েই কিন্তু আমরা কি করতে পারি, বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারি। তাহলে দেখো ওই যে সূর্যের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে তোমার এইখানে কাজ করা একটা সামর্থ্য অর্জন করতেছে এবং শক্তিটা শুধুমাত্র ট্রান্সফার ঘটেছে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হচ্ছে। শক্তি কিন্তু কোথাও সৃষ্টি হয় নাই, কোথাও তোমার কি বলে ধ্বংস হয়ে যায় না। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন যাদের বাসা চট্টগ্রামে কিংবা যারা জলবিদ্যুৎ সম্পর্কে জানো, জলবিদ্যুৎটা কিভাবে কাজ করে থাকে। জলবিদ্যুৎটা কাজ করে, ধরো এই যে এই জায়গাটাতে আমি একটা বাঁধ দিলাম, এই যে এই জায়গাটাতে একটা বাঁধ দিলাম, বাঁধ দেওয়ার ফলে কি হবে, এই জায়গাতে পানির উচ্চতার পরিমাণ অনেক বেড়ে যাবে, পানির উচ্চতার পরিমাণ অনেক বেড়ে যাবে। যখন পানির উচ্চতার পরিমাণ বেড়ে যাবে তখন পানির ভেতরে অনেক বেশি শক্তি সঞ্চিত থাকবে। এরপরে আমি কি করলাম, আমি টুপ করে এই জায়গাটাতে একটা ছিদ্র করে দিলাম, তাহলে কি হবে, প্রচণ্ড স্পিডে এখান দিয়ে হচ্ছে পানি বের হতে শুরু করবে, প্রচণ্ড স্পিডে এখান থেকে পানি বের হতে শুরু করবে। আর যেই স্পিড দিয়ে পানি বের হবে এই পানিটা মানে এই শক্তিটা কোত্থেকে আসতেছে, সেটা কিন্তু যে বাঁধ দেওয়ার ফলে পানির মধ্যে যে সঞ্চিত শক্তি, যেটাকে আমরা নাম দিয়ে থাকি বিভব শক্তি, এই বিভব শক্তির ফলে এখানে পানিগুলো প্রচণ্ড গতিতে বের হয়ে যায়, অর্থাৎ বিভব শক্তিটা কিছু রূপান্তরিত হচ্ছে গতিশক্তিতে। তারপর এখানে টারবাইন থাকে, এই টারবাইনকে হচ্ছে পানিগুলো প্রচণ্ড স্পিডে ঘোরাতে থাকে। যখন এই টারবাইনটা ঘোরে তখন জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। তাহলে আমরা দেখলাম পানিতে যখন বাঁধ দেওয়া হয়েছে তখন কি শক্তি ছিল, এটাকে নাম দেওয়া হয় বিভব শক্তি। এই অধ্যায়ে আমরা এইগুলো সম্পর্কে জানবো, বিভব শক্তি জিনিসটা কি। তারপর যখন আমি বাঁধটা একটা জায়গায় কেটে দিয়েছি তখন সেটা কিসে চলে গেছে, এই বিভব শক্তিটাই কিন্তু গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তারপর যখন এই টারবাইনটা ঘুরতেছে তখন সেখানে যান্ত্রিক শক্তি সংগঠিত হচ্ছে, সেই যান্ত্রিক শক্তিটা কি করতেছে, বিদ্যুৎ উৎপাদন করতে। তাহলে এটা হয়ে গেল বিদ্যুৎ শক্তি। সেই বিদ্যুৎটা আমাদের বাসায় এসে লাইট জ্বালাচ্ছে, ফ্যান চালাচ্ছে, তারপরে তোমার বিভিন্ন ধরনের এটা কি বলে মিউজিক চলতেছে, হ্যাঁ বিভিন্ন ওই যে বক্সে মিউজিক চলতেছে। তাহলে এই বিদ্যুৎ শক্তিটা কিসে রূপান্তরিত হচ্ছে, লাইট চালানোর সময় আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তারপরে ধরো আরো সেই সাথে তাপ উৎপন্ন হচ্ছে, ধরো আয়রন মেশিনে তাপ উৎপাদন করতেছে। তারপরে মিউজিক তৈরি চলার সময় হচ্ছে শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই যে একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, ছিল কই বিভব শক্তি, সেখান থেকে কোথায় গেল গতি শক্তি, সেখান থেকে কোথায় গেল যান্ত্রিক শক্তি, সেখান থেকে কোথায় গেল বিদ্যুৎ শক্তি। সেই বিদ্যুৎ শক্তিটা হচ্ছে আলো, তাপ, শব্দ, এই তিনটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে আমরা চাইলে যান্ত্রিক শক্তিটা স্কিপও করতে পারি, কারণ স্কিপ করার পেছনে কারণটা হচ্ছে এই গতিশক্তির বিভব শক্তিকেই বলা হয় মূলত যান্ত্রিক শক্তি। তাহলে ফ্যানটা ঘোরা সেটা তো একটা গতি শক্তি, সুতরাং সেটাকে আমরা যান্ত্রিক শক্তি বলতে পারি, বা চাইলে তোমরা রাখতে পারো উপরের ক্লাসে গিয়ে সেটা আরো বিশ্লেষণ করে জানতে পারলা। তাহলে আমি এখানে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে শক্তির ট্রান্সফরমেশন, শক্তি একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। শক্তি কখনো সৃষ্টি করা যায় না, শক্তি কখনো ধ্বংস করা যায় না। সুতরাং আজকের পর থেকে কেউ যদি তোমাকে বলে বা তুমি যদি কোনো ভিডিও দেখে থাকো যেখানে কোনো রকম জ্বালানি ছাড়া কোনো একটা কাজ করা যাচ্ছে, যে কোনো একটা মোটর বা হচ্ছে তোমার যন্ত্র উদ্ভাবন করা হয়েছে, তুমি চোখ বন্ধ করেই বিশ্বাস করে নিবা যে এটা একটা মিথ্যা কথা, এটা কখনোই সম্ভব না। কারণ পদার্থবিজ্ঞানের যে কোর ফর্মুলা বা কোর যে তোমার থিওরাম আছে সেগুলোকে ভায়োলেন্স করে ফেলে যদি এটা কখনো সম্ভব হতো, এবং পৃথিবীতে বিস্ময় ঘটে যেত যদি এটা কখনো সম্ভব হতো, কিন্তু এটা কখনোই সম্ভব হবে না। তাহলে এই টপিকসে আমরা কাজ সম্পর্কে জেনেছি এবং কাজ কিভাবে পরিমাপ করতে হয় সেটা জেনেছি, আমরা শক্তি সম্পর্কে জেনেছি, শক্তি কিভাবে ব্যবহার করতে হয় বা শক্তির রূপান্তর কি
সেটা সম্পর্কে আমরা জেনেছি এবং শক্তির একক সম্পর্কে জেনেছি। শক্তির একক হচ্ছে জুল। পরবর্তী পর্বে আমরা বিভব শক্তি এবং গতি শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই পর্ব এখানেই আমরা শেষ করছি।